ঈদ মোবারক। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, যে যেখান থেকে দেখছেন। আমরা জানি যে নতুন সরকার সারা দেশের সবগুলো সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন। বরিশালে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি একাধারে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকও। তিনি কিন্তু শিক্ষাগত পেশার সাথেও জড়িত ছিলেন। আমরা সেই শিরিন আপার সাথেই এবার আলাপচারিতায়। শিরিন আপা, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। আপা, এবার এমন একটি সময় ঈদ এসছে যখন আপনি বরিশালের সিটি কর্পোরেশনের দায়িত্বে, প্রশাসকের। এই যে প্রশাসকের দায়িত্বে এবং ঈদ একেবারে আনন্দের একাকার, সব কিছু মিলিয়ে আপনার অনুভূতি শুনতে চাই। ধন্যবাদ। খুবই চমৎকার। যেহেতু রাজনীতি করি প্রায় 40-42 বছর, এটা একটা বড় প্রাপ্তি আমি মনে করি। আর তাছাড়া আর কি বরিশালের ইতিহাসে, বা আমি যদি বলি আমার দলের, জাতীয়তাবাদী দলের ইতিহাসে সৃষ্টি পরে এই পর্যন্ত কোনো মেয়ে বা কোনো নারীকে, তার নারী নেত্রীকে এই ধরনের একটা দায়িত্ব দেওয়া হয়নি। সেজন্য আমি কৃতজ্ঞ দলের প্রতি, আমার নেতা জনাব তারেক রহমানের প্রতি, আমার নেত্রী যিনি আমাকে শিরিন তৈরি করেছেন বেগম খালেদা জিয়ার প্রতি। তাদের এই যে সুদূরপ্রসারী চিন্তা, নারী, বিশেষ করে নারীদেরকে এই ধরনের একটি চেয়ারে ওনারা দিয়েছেন, এসব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। এবং আগামী দিনে তাদের এই যে আমাকে নিয়ে যে তাদের চিন্তা, আমাকে যে এত বড় দায়িত্ব দিল, এই দায়িত্বটা সততার সাথে শতভাগ পালন করার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আপা, আমরা জানি যে সিটি কর্পোরেশন এমন একটি জায়গা যেখানে নগরবাসীরা বসবাস করেন, নানান সমস্যা থাকে। তো আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই, এই যে দায়িত্বটি পেলেন, কয়েকটি দিন হয়ে গেল, আপনার ভাবনায় কি আছে? যেহেতু আপনি প্রশাসক, সুনির্দিষ্ট কোনো টাইম, যেমন যারা নির্বাচিত থাকে তাদের একটা সুনির্দিষ্ট সময় থাকে, বছর বছর, কিন্তু সেই সুযোগটা আপনি কতটা পাবেন, কি হবে, এটা তো এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তো এই সময়ের মধ্যে নগরবাসীর যে আশা প্রত্যাশা, এটা কিন্তু বেড়েই যায় আপনার কাছে বিশেষ করে। আর আপনি হচ্ছেন নারী নগর প্রধান, ওই জায়গাটা থেকে আপনার কাছে কিন্তু মানুষ আসবে এবং পুরুষরা যারা ছিলেন তার চেয়ে বেশি কিন্তু আবদার করবে, প্রত্যাশা বেশি। তো ওই জায়গাটা থেকে আমি একটু আপনার কাছ থেকে শুনবো, আপনি কিভাবে সবাইকে সন্তুষ্ট রাখবেন বা আপনার প্ল্যানিংটা কি? ধন্যবাদ। আসলে আমি তো মাত্র দায়িত্ব নিলাম, অবশ্যই এটা তো মাত্র বসলাম, এখন সবাইকে নিয়ে কথা বলতে হবে। বরিশাল অনেক সুন্দর একটা শহর এবং এত জ্ঞানী গুণীর বসবাস বরিশালে। এখানে আমাদের অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, সুশীল সমাজ আছেন, আমার রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতারা আছেন, বিভিন্ন পেশার লোক আছেন, শিক্ষক সমাজ আছেন, বিশেষ করে নারী সমাজ। এখানে নারীদের অনেক অবদান আছে এই বরিশাল শহরে। অনেক নারী নেত্রী আছে যারা ইতিহাসে অনেক নাম রেখে গেছেন বরিশালের। এই ধরনের আমাদের যারা এখন বর্তমানে যারা নারী নেতৃত্বে আছেন, তাদের সবাইকে নিয়ে আমি কথা বলতে চাই, তাদের কাছ থেকে পরামর্শ নিতে চাই। তারা কিভাবে বরিশালকে দেখতে চায়, কিভাবে বরিশাল সিটিকে সাজাতে চায়, কিভাবে বরিশালবাসীর জন্য আর কি তাদের চিন্তাটা কি, তাদের চিন্তাটাকে আমার চিন্তার সাথে একত্রিত করে আমি বরিশালটাকে আসলে সেভাবেই সাজাতে চাই, যাতে বরিশাল, যেহেতু 12টা সিটি কর্পোরেশন আর 12 জনের ভিতর আমি একজন নারী, আমি এটা একটা মডেল হিসাবে সবার সামনে উপস্থাপন করতে চাই। এটাই আমার আগামী দিনের চিন্তা। আপনার মনের আশা পূর্ণ হোক, এটা আমরা কামনা করি। একটা জিনিস যদি আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে বরিশাল একটি প্রাচীন শহর। বহু বছর কিন্তু বরিশালের মূল যে জেলা যখন ছিল, সেই ইংরেজ আমল থেকে যদি ধরি 200 বছরের প্লাস। তো এই শহরটা কিন্তু যেভাবে বেড়ে ওঠার কথা ছিল এই শহরের, সেভাবে কিন্তু বেড়ে উঠতে আসলে দেখছি না আমরা। সেই পুরাতন অবস্থায় যে কয়জন মেয়র ছিলেন, তাদের যে দায়িত্বগুলো যারা নগরবাসী আছেন তাদের অভিযোগ সঠিকভাবে তারা পালন করতে পারেননি, যে কারণে কিন্তু বরিশাল শহর একটি ঘিঞ্জির শহরে পরিণত হয়েছে। যেমন অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে এখানকার ঘরবাড়িগুলো, এবং খাল ছিল অনেক। শোনা যায় যে এই খাল থেকে একসময় ট্রলার চলাচল করেছে, নৌকা চলাচল করেছে, অনেকে গোসল করেছেন। সেই পানিতে এখন আর সেই গোসল করার সুযোগ নেই। একই সাথে আপনাকে বলবো, যেমন খালের দখল হয়ে গেছে, অন্যদিকে বরিশাল শহর কিন্তু
প্রচুর অটোরিকশা, প্রচুর রিক্সা এবং অবৈধ যানবাহন চলাচল করছে। এই যানবাহনগুলোর কিন্তু এমনই পরিস্থিতি যে প্রায় দুর্ঘটনা ঘটে। এই সমস্যার সমাধানে আপনি কি পরিকল্পনা আপনি গ্রহণ করবেন বা ইতিমধ্যে করেছেন কিনা যদি একটু জানান। প্রথম হলো যে প্রাচীন শহর সেইভাবে যেভাবে নগরবাসীর প্রত্যাশা সেভাবে হয়নি। আসলে তো এই বিভাগটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পৌরসভা থেকে বিভাগীয় শহর হিসাবে মেট্রো সিটি হিসাবে এটা পরবর্তীতে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে। আমাদের সময় থেকে কিন্তু আমরা সব ধরনের চেষ্টা করেছি। বিএনপি যখন 2001 থেকে 2004 ছিল, সে সময় মেট্রোপলিটন সিটি অনুযায়ী যতগুলো আমাদের প্রতিষ্ঠান করা যায় বিভাগীয় শহর হিসাবে আমরা চেষ্টা করেছি। কিন্তু গত 17 বছর যেভাবে উন্নয়নের গল্প করা হয়েছে, ফাঁকা বুলি ছিল। অ্যাকচুয়ালি সেখানে নগরবাসীর জন্য বা বরিশালের জন্য তেমন কোনো উন্নয়ন হয়নি। তাদের ব্যক্তিগত জীবনের উন্নয়ন হয়েছে, তাদের পারিবারিক জীবনের উন্নয়ন হয়েছে, কিন্তু নগরবাসী সেই জায়গা থেকে বঞ্চিত। এটা আসলে নগরবাসীর জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। তবে আমি যেটা ভাবি যে আমি আগেও বলেছি, আমি সবার সাথে চিন্তা করব, কথা বলবো। সবচেয়ে বেশি যেটা আর কি পরিকল্পনাগুলোর ভিতরে যেমন অনেক সমস্যা, আপনি বলেন আমাদের যানজটের সমস্যা আছে, খালের কথা বলেন যে খাল ভরাট। আসলে কি এগুলো প্রথমে সবগুলো বসে চিহ্নিত করতে হবে যে মূল সমস্যাগুলো কোনগুলা, এগুলো চিহ্নিত করে এবং অগ্রাধিকার ভিত্তিতে কোনগুলোকে প্রথম গুরুত্ব দেওয়া যায়, সামনের দিকে এগিয়ে যাব। আর যেটা আপনি বললেন যে খাল, আমি নিজের চোখেই দেখেছি যে আমাদের এই বটতলা রাস্তা থেকে লঞ্চঘাটের এই রাস্তা, আরও বিভিন্ন শহরের ভিতর থেকে নৌকা যেত এবং বিভিন্ন তরকারি আর কি বিভিন্ন সবজির এগুলো কিন্তু বাইরে গ্রাম থেকে শহরের ভিতরে এনে তারা বিক্রি করতো। সেই জায়গাগুলো এডিবির প্রজেক্টের নাম বলে সমস্ত খালগুলো ভরাট করে সেখানে ড্রেন করা হয়েছে, কিন্তু কোনো পরিকল্পনা অনুযায়ী করা হয়নি। কেন তখন যারা দায়িত্বে ছিলেন তারা তখন এগুলোকে কেন পরিকল্পনা অনুযায়ী করলো না, এটা একটা প্রশ্ন থেকে গেছে নগরবাসীর কাছে। আমি সিটি কর্পোরেশনের প্রশাসক বলে না, আমি এই শহরে জন্ম, এই শহরে আমি বেড়ে উঠেছি, আমি এই শহরের মেয়ে, একজন নাগরিক। এটাও কিন্তু আমাদের একটা প্রশ্ন ছিল সবসময় যে কেন এটা হলো। যেহেতু এখন আমার দায়িত্বের ভিতরে এটা চলে আসছে, এটাকে আমি চিহ্নিত করব। অবশ্যই এটা আমরা দেখব এবং কোন এবং এই যেগুলো আমাদের শহরে বড় খাল হিসাবে ছিল, এই খালগুলোকে কিভাবে আবার পুনরুদ্ধার করা যায়। বর্তমান সরকারের আর কি খাল খনন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি তাদের। ইতিমধ্যে সারা বাংলাদেশে তারা খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছে এবং বরিশাল থেকে মন্ত্রণালয়ে এই খালগুলো পুনর্খননের জন্য কিন্তু প্রস্তাব আকারে আছে। সেগুলো আমি খোঁজ দেব, যদি সেগুলা পাশ করে নিয়ে আসা যায় তাহলে সেইভাবেই আমরা কাজ শুরু করব। তা না হলে আবার সবাইকে নিয়ে আলোচনা করে পুনরায় কীভাবে এগুলাকে খনন করে আবার আর কি একটা সুন্দর পরিবেশ, পরিষ্কার থাকে, আবহাওয়াটা ভালো থাকে, শহরটা দেখতেও সুন্দর লাগে। সুতরাং এটা আমি আমার নিজের জীবনে ছোটোবেলায় ফিরে যাই। একটু ইন্টারাপ্ট করে, এই যে ছোটবেলায় ফিরে যাই কথা বললেন, আপনার যে ছেলেবেলা বেড়ে ওঠা সবই তো এই বরিশালে, আপনি বরিশালটাকে কেমন দেখেছিলেন? সবুজের কথা একটু শুনি আপনার কাছ থেকে। আর কি এত চমৎকার একটি বরিশাল ছিল যে আমাদের ছোটবেলা আমরা যেমন মাঠে খেলতাম, এখন মাঠ কোথায়? আর কি স্কুলের বই কোনোভাবে রেখে মাঠে দৌড় দিতাম, মাঠে খেলাধুলা করে গল্প করে কত ছেলেমেয়েরা আমরা একত্রে। তখন তো আর এত পার্থক্য না যে মেয়েরা, এখন তো মেয়েরা ঘর থেকেই বের হয় না, এমনভাবে তাদেরকে রাখা হয়, রাস্তায় যেভাবে খাবে। আর আমাদের বন্ধুই ছিল ছেলে মেয়ে মিলানো, আমরা একসাথে খেলা করেছি। এই সংক্রান্ত একটি প্রশ্ন আপনার মনে পড়ে গেল, আপনি যদি আমাদেরকে একটু বলেন। সেটি হচ্ছে যে যেহেতু আপনি নগর প্রধান, আপনার সম্পর্কে কিন্তু মানুষের অনেক কিছু আগ্রহ থাকে। আপনার ছেলেবেলা, আপনার শৈশব, আপনার কৈশোর, আপনার পড়াশোনা এবং কিভাবে আপনি রাজনীতিতে প্রবেশ করলেন এবং আপনার রাজনীতিতে আপনার কার অবদান বেশি, যদি একটু আমাদেরকে শেয়ার করেন। আমাদের আসলে কি শৈশব এত চমৎকার একটা শৈশব ছিল, বাবা মার ভালোবাসা তো ছিলই। যে এলাকাটা আমি বেড়ে উঠেছি সেই এলাকাটা এত চমৎকার, এখনও আমরা সেরকমই একটা পরিবেশ, আমাদের একটা বন্ডিংস আছে। তারপরে প্রাইমারি স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়ে আমি ছাত্রী ছিলাম। পরবর্তী মহিলা কলেজে 25 বছরের রজত জয়ন্তীতে নাটক হয়েছিল, সে নাটকে আমি নায়কের চরিত্রে অভিনয় করেছিলাম। আমি খুব লাকি যে সে সময় রজত জয়ন্তী পরবর্তীতে যে কলেজ আমাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে, ব্রজমোহন কলেজ, বিএম কলেজ, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ডও বলা হয়, সেই কলেজের শতবর্ষ আমি পেয়েছি। রাজনীতিতে কিভাবে প্রবেশ? রাজনীতিতে ছাত্র জীবন থেকে বাবার আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আমার বাবা একদিন করলো কি, অনেকগুলো ভিউ কার্ড নিয়ে আসলো
এসে আমার পড়ার টেবিলে রাখলো। তো আমি এসে দেখি কি সব ছবিগুলো খুলে খুলে দেখি জিয়াউর রহমানের। তা আমি বললাম কী ব্যাপার আব্বু, আব্বু তুমি এটা কী দিলে আমাকে? বলে তুমি যে নায়কের কার্ড জমাচ্ছ না, তোমাকে আমি আরেক নায়ক দিলাম, ওনাকে দেখো, ওনার কাছ থেকে শিখো। এ করে উনি আমাকে ছোটো ছোটো 3-4টা চটি বই এনে দিচ্ছে। তার ভিতরে ছিল জনতার জিয়া, সৈনিক জিয়া, রাষ্ট্রপ্রধান জিয়া, রাজনীতিক জিয়া। এই 4টা বই উনি আমাকে দিয়ে বলছে যে এটা পড়ো তুমি। তার মানে বাবার সান্নিধ্যেই আপনার রাজনীতিতে আসা আমরা বলতে পারি। আমি যদি কোনো মিটিংয়ে যেতাম, আমার বাবা দূরে দর্শকের মতো দাঁড়িয়ে থাকতো, শুধু আমি একটু বক্তব্য দিব কিনা এটা শোনার জন্য। এবং বিএম কলেজে আপনি রাজনীতি করেছেন, দায়িত্বে ছিলেন, যদি একটু শোনাতেন আমাদের। বিএম কলেজ তো আসলে আমার জীবনের সবচেয়ে স্বর্ণ যুগ ওইটা। আমি সেইখান থেকেই রাজনীতিতে তৈরি হয়েছি। এটা হয় কি, আমার পরিবার তো আছেই, আমার বাবা মা, আমার মায়েরাই থাকে মেয়েদের এই জায়গাগুলো একটু, যে কেন মেয়েরা রাজনীতিতে যাবে, বাবার চাইতে মায়েদের একটা বাধা থাকে কিন্তু, বা কেন তুমি এখন একটা প্রোগ্রাম এখনই যেতে হবে, কেন রাতে, কেন তুমি এই কর্মসূচিতে। কোনো দিন আমার পরিবার থেকে এই কথাগুলো আমি শুনিনি, কোনো দিন না। এই কারণেই আমি বলি, মেয়েদের রাজনীতি, মেয়েদের জীবন, মেয়েদের চলাফেরা বাধা হতে পারে, এটা আমার জীবনে আমি কোনোদিন বুঝিনি। আমরা তো অনেক কথাই শুনছিলাম, এখন আপনার কাছ থেকে একটা জিনিস একটু যদি, রাজনীতি তো আপনি করেছেন, যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারা জড়িত ছিলেন, রাজনীতিতে ঢোকার পরে তখন দায়িত্বটা অনেক বেশি ছিল। আচ্ছা, অনেক বড় একটা জায়গা, সেখানে নিজেকে তৈরি করতে হয়েছে। ছাত্রদল করলো, ছাত্রদলের সেই সময় 90-এর আন্দোলন, সেই আন্দোলনে প্রতিদিন রাজপথে থাকতে হয়েছে। এই যে বরিশালে যে খালগুলো ছিল দূষণ দখলে কিন্তু একেবারে একাকার হয়ে গেছে, আপনি যেহেতু নগর প্রধান, আপনার কাছ থেকে আমরা শুনতে চাই যে এই খালগুলো পুনরুদ্ধারে আপনার কি পরিকল্পনা? যারা এই প্রশাসকের দায়িত্ব নিয়েছেন বা মেয়র ছিলেন, সবাই কিন্তু এই ব্যাপারটা নিয়ে কাজ করেছে, আমি দেখেছি। যে ছোটোবেলা খালের কথা আপনি বলেন, সেই ছোটোবেলা তো আমি দেখেছি আমাদের শহরের ভিতর থেকে নৌকা ঢুকতো, বিভিন্ন সবজি বিক্রি করতো, ওই নৌকায় করে সবজি এসে শহরের বাজারগুলোয় কিন্তু তারা বিক্রি করতো। সেই আমার বাড়ির পাশে সার্কিট হাউসের সামনেও কিন্তু একটা বেশ বড়ই একটা খাল ছিল, সেই খালগুলো এখন আর নাই। বটতলার যে বড় খালটা, যেটা টিয়াখালী থেকে একদম বটতলা আসতো, ঝালকাঠি থেকে সবজি নিয়ে বরিশাল আসতো, সেই খালটাও কিন্তু এখন আর নাই। এটা কি বিদেশি প্রজেক্টের নামে এই খালগুলোকে ভরে ড্রেন করা হলো, কিন্তু ড্রেনেজ সিস্টেম যেটা করা উচিত ছিল সেটা কিন্তু করেনি, যার জন্য দেখা যায় যে 4-5 ঘন্টা বৃষ্টি হলে বরিশালে পানি জমে। যেটা ছিল প্রাচ্যের ভেনিস, যেটা শহরের ভিতর থেকে খাল ছিল, সেটাই এখন আমাদের রাস্তাঘাট সব পানিতে ডুবে যায়। এটা খুবই দুঃখজনক। এটা অবশ্যই আমি আমার জায়গা থেকে এটা তো পুনরুদ্ধারের চেষ্টা করা, খাল খননের কোনো সুযোগ আছে কিনা, যেহেতু আপনি দেখেছেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী খাল খননের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতির খাল খনন কর্মসূচি একটা ঐতিহাসিক কর্মসূচি ছিল, এবং উনি মেয়েদের হাতেও কোদাল তুলে দিয়েছিলেন। সেটাকে সামনে রেখে আমি খাল খননের, আমি শুনেছি যে মিনিস্ট্রিতে এই খালগুলোর ব্যাপারে বিভিন্ন প্রস্তাবনা আছে খননের ব্যাপারে, বা সেগুলোকে পুনরুদ্ধার করা যায় কিনা। ভূমিদস্যুদের হাত থেকে তো বাংলাদেশে প্রায় এমন অবস্থা যে ভূমিদের হাত থেকে রক্ষা করাই তো কঠিন। এরা যে কত ঐক্যবদ্ধ, এরা যে কত বড় সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কাছেই সবাই বারবার হার মানে। কিন্তু আমার নেতা তারেক রহমান যে নতুন বাংলাদেশে গল্প করছেন, সেখানে আমরা জনগণের জন্য কাজ করতে চাই। যত বড় ভূমিদস্যুক, যত বড় শক্তি হোক, যা কিছুই হোক, সেটাকে মোকাবেলা করে যদি মিনিস্ট্রিতে সেগুলো পাস হয়ে থাকে, সেগুলো পাস করে আনা যায়। আর না হয় নতুন করে বরিশালের সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে, যারা এই ব্যাপারে অভিজ্ঞ, তাদের সাথে কথা বলে এটা পুনরুদ্ধারের চেষ্টা করবো। সবশেষে আপনার যদি ছোট্ট করে 2 লাইনে বরিশালবাসীর উদ্দেশ্যে কিছু বলার থাকে। সবাইকে নিয়েই বরিশালটাকে একটা সুন্দর বরিশাল করতে চাই, এটাই কথা। মাত্র তো কাজ শুরু করলাম, শুধু মুখে বেশি বেশি কথা বলে তো লাভ নেই, কাজের মাধ্যমে যদি প্রমাণ করতে পারি। আমি যখন এই চেয়ারে না থাকবো, তখনও যেন মানুষ বলতে পারে যে বিএনপির শিরিন বরিশালকে এইভাবে সাজিয়ে গেছে। আমার কাজের মাধ্যমে যেন মানুষ আমাকে মনে রাখে, এটুকুই আমি বলতে চাই, এবং এই সহযোগিতা একটু চাচ্ছি আমি। আপা, আমরা ঈদের অনুষ্ঠানে ছিলাম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এখন টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।